সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয়ের প্রাসঙ্গিক কোনো প্রশ্ন কিংবা অনুভূতি বা মতামত থাকলে আপনারাও সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আমরা আজকে কথা বলবো এই সময়ের জন্যে অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা যখন এই মুহূর্তে ডিজিটালাইজেশনের জন্য সকলেই উন্মুখ হয়ে আছি, সভ্যতার অগ্রযাত্রার জন্য যার কোনো বিকল্পও নেই বটে, ঠিক সেই সময়ে পাশাপাশি তার যে কিছু ক্ষতিকর দিক আছে সেখান থেকে নিজেদের শরীর ও মনকে সুস্থ রাখার জন্য যে উদ্যোগ, সেটি হচ্ছে ডিজিটাল সুস্বাস্থ্য। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল সুস্বাস্থ্য। এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট বিশেষজ্ঞ সার্জন, পাশাপাশি এবছর বই লিখে যিনি ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছেন ঠিক এই বিষয়েরই উপরে, ডিজিটাল সুস্বাস্থ্য ডোপামিন নিয়ন্ত্রণ কৌশল, এই বিষয়ের উপরে বই লিখে যিনি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন তরুণ উদীয়মান লেখক, আমাদের সকলের একান্ত প্রিয় ডাক্তার সাদি মাসুদ আল তুরাব। ধন্যবাদ। প্যানভিশনের এই প্রোগ্রামে আসতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি রমজানের এই পরন্ত বিকেলে দর্শকদের শুভেচ্ছা ও রমজানুল করিমের মোবারকবাদ। আপনাকেও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনার অনেক ব্যস্ত শিডিউলের মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য। ধন্যবাদ। শুরুতেই আমরা আপনাকে অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই এবং আপনার কৃতজ্ঞতা জানাতে চাই এবং আপনার জন্য শুভকামনা জানাতে চাই যে বর্তমান সময়ের মানুষের স্বাস্থ্যের এবং অগ্রগতির কর্মক্ষমতার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ক্ষেত্রবিশেষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে ডিজিটাল সুস্বাস্থ্য। আমরা জানি যে ডিজিটালাইজেশন তো সভ্যতার অগ্রযাত্রার একটা অনস্বীকার্য দাবি, কিন্তু এর মাঝে স্বাস্থ্যের যে ক্ষতিকর দিকগুলো আছে বা তার অপব্যবহারের মাধ্যমে যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো থেকে এই জাতিকে রক্ষার জন্য আপনি যে চমৎকারভাবে একটি বই লিখেছেন, শুরুতেই সেই বইটি সম্পর্কে আমাদের বলবেন কিনা? ধন্যবাদ। ডিজিটাল সুস্বাস্থ্য ডোপামিন নিয়ন্ত্রণ কৌশল বইটা আসলে হঠাৎ করেই লিখে ফেলেছি, বিষয়টা এমন না। বেসিক্যালি আমি দীর্ঘদিন ধরেই, যেহেতু আমি চিকিৎসা পেশার সাথে জড়িত, আমি আমার কর্মস্থলে কিংবা চেম্বারে এবং আমার আশেপাশেও আমার ফ্যামিলি বলেন, আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন, সব জায়গায় একটা মানে ডিজিটালাইজেশনের যে একটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সেটা আমার উপলব্ধ হয়। বিশেষ করে আমাদের সামাজিক সম্পর্ক একদমই ভঙ্গুর হয়ে গেছে। আমরা কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার চেয়ে ফেসবুক স্ক্রল করতে ভালোবাসি। আমার সন্তান কিংবা আমার স্ত্রী, বাবা মা, তাদের সাথে আমরা যতটুকু মনোযোগ দিই তার চেয়ে বেশি মনোযোগ থাকে আমাদের ইউটিউবের কোনো ভিডিও, লেটেস্ট কোনো কন্টেন্ট, এই জাতীয় বিষয়গুলোর প্রতি। তো যেহেতু আমাদের সম্পর্কটা অলমোস্ট ক্ষীণ হয়ে যাচ্ছে, খুবই হালকা হয়ে যাচ্ছে এবং আমাদের দূরত্ব বাড়ছে, এটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারছি না, যার ফলে কিন্তু আমাদের ভিতর সোসাইটিতে ডিপ্রেশন, অ্যাংজাইটি মহামারীর মতো ছড়িয়ে গেছে। তো যেহেতু আমাদের কোনো ঝগড়া হচ্ছে না, যে আমার ওয়াইফের সাথে কোনো ঝগড়া হচ্ছে না, আমার বাবা মার সাথে কোনো মনোমালিন্য হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে আমার বাবা মাকে যেভাবে রেসপেক্ট করা দরকার, ভালোবাসা দরকার, যেভাবে সময় দেওয়া দরকার সেটা দিতে পারছি না। হয়তো আমি বাসায় সারাদিন কাজ করে বাসায় গেলাম, আমার ছেলে খুব চাচ্ছে আমার সাথে খেলতে, কিছু একটা দেখাতে, বাবা দেখো আমি একটা ছবি আঁকছি বা আমি এটা পারি লিখি, আমি ছেলে দিয়ে তাকাচ্ছি না, মোবাইল টিপছি। তো এটা আসলে খুব স্বাভাবিক দৃষ্টিতে কোনো সমস্যা মনে হয় না, কিন্তু বিন্দু বিন্দু জল যেমন একটা সমুদ্র গড়ে তোলে, তেমনিভাবে এই ছোটো ছোটো সমস্যাগুলো আমাদের সমাজটাকে ভিতর থেকে একদম ভেঙে দিচ্ছে। তার চেয়েও বড় কথা, এটা কিন্তু বিভিন্ন গবেষণায় প্রমাণিত এবং আমাদের দেশের বাইরে এই বিষয়গুলো নিয়ে প্রচুর আলোচনা হয়, প্রচুর নিউজ আছে যে এই বিলিয়ন ডলার কিন্তু একটা ইন্ডাস্ট্রি, যে সোশ্যাল মিডিয়া একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, এবং তাদের কাছে কিন্তু আমরা অনেকটা প্রোডাক্ট বা গিনিপিক,
বা তাদের যেই এআই মডেল আছে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে মডেল, সেই মডেল অনুযায়ী কিন্তু আমাদের মনন চিন্তা সব বিষয়টাই তৈরি হচ্ছে। আমরা মাঝে মাঝে মনে করি যে আমি ফেসবুক স্ক্রল করছি, ইউটিউব স্ক্রল করছি, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তবতা ফেসবুক আপনাকে স্ক্রল করাচ্ছে, ইউটিউব আপনাকে স্ক্রল করাচ্ছে, আপনি এটা করতে বাধ্য। তো এই বিষয়টা আমি একরকম হুইসেল ব্লোয়ার বলা যায়, বা বাংলাদেশে এই সেক্টরে কাজ হয় না এই বিষয়টা এমন না, কিন্তু ব্রড স্পেকট্রামে বা বৃহৎ পরিসরে যে এরকম কাজ হওয়ার কথা এরকম কোনো কাজ এখনো হয় নাই। তো একরকম হুইসেল ব্লোয়ার বলা যায় যে আমি এই বিষয়টা আমি চেষ্টা করেছি যে আমি তীব্রভাবে যেটা বিশ্বাস করি, আমার পড়াশোনা, আমার যেই ফিলোসফি, সেই ফিলোসফিটা আমি আমার আশেপাশের মানুষকে জানিয়ে দিতে। তো সফলতা ব্যর্থতা তো আসলে মানে সেই চিন্তা থেকেই আপনি মূলত বইটা লিখতে জি জি উদ্বুদ্ধ সেই হয়েছেন। চিন্তা থেকে। আমরা এই বইয়ের বিষয়ে আপনার কাছ থেকে আরো জানবো, বইয়ের ভিতরেও আমরা একটু ঢুকবো, কারণ আমাদের আজকের আলোচনারই বিষয় হচ্ছে ডিজিটাল সুস্বাস্থ্য। আমরা শুরুতে আপনার কাছ থেকে হেডলাইনটা নিয়ে জানতে চাই যে প্রথম আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে ডিজিটালাইজেশন তো বর্তমান সময়ের অনস্বীকার্য দাবি, এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদের আসলে ডিজিটালাইজেশন, আমাদের টেকনোলজি, এগুলোতে তো আমাদেরকে অবশ্যই অ্যাডাপ্টেড থাকতে হবে, নাহলে তো আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলে অগ্রগতি হতে পারবো না। কিন্তু এর সাথে যে আমাদের সুস্বাস্থ্যের বা স্বাস্থ্যের একটা সমন্বয় আছে, সেটা আপনি আমাদেরকে একটু শুরুতে বলুন যে আসলে ডিজিটাল সুস্বাস্থ্য বলতে কি বোঝায়। আর ডিজিটাল সুস্বাস্থ্য হয়তো আমাদের দেশে খুব প্রচলিত টার্ম না, বাট ডিজিটাল ওয়েলবিং ওয়ার্ল্ড ওয়াইড একটা খুবই প্রচলিত একটা টার্ম। বিশেষ করে আমাদের যেই ডিভাইসগুলো আমরা ইউজ করি, বিশেষ করে আমরা স্মার্টফোন, ট্যাব, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো, আমরা কিন্তু হঠাৎ করেই খুব দ্রুত একটার পর একটা প্রযুক্তি পাচ্ছি। যেমন আমরা 90 দশকে বেড়ে ওঠা, আমরা কিন্তু এই প্রতিটা প্রযুক্তির ধাপ আমরা কিন্তু অবলোকন করেছি। একটা সময় ছিল যে আমাদের দেশে যখন প্রথম ফোন আসে, সেই ফোনগুলো ছিল খুব বাটন, অনেকটা ক্যালকুলেটর টাইপের অ্যানালগ ফোন। সেই ফোনটা একটা একটা পর্যায়ে আপগ্রেড হলো, কালার ডিসপ্লে আসলো, সেখানে কিছু মাল্টিমিডিয়া সাপোর্ট আসলো, লাইক রেডিও শুনতে পারা, গান শুনতে পারা, ভিডিও দেখা। তারপর ক্যামেরা আসলো, তারপর টাচ স্ক্রিন, তারপর অ্যান্ড্রয়েড সিস্টেম। এই অ্যান্ড্রয়েড সিস্টেম এরপরে এত র্যাপিডলি একটার পর একটা আপডেট, একটার পর একটা প্রযুক্তি, একটার পর একটা আকর্ষণীয় ফিচার, হ্যাঁ, যে যেই কাজগুলা করার জন্য একসময় আমাদের মনে হতো যে আমরা যে ফার্স্ট টাইম যে কম্পিউটারটা ইউজ করি, যে আমাদের ছিল পেন্টিয়াম 4 কম্পিউটার। তো আমার সেই কম্পিউটারের যতটুকু ক্যাপাসিটি ছিল, এখন 10,000 টাকার মোবাইলে তার চেয়ে বেশি ক্যাপাসিটি। সেটা আমি 2004-5 সালের কথা বলতে চাচ্ছি। তো আসলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে গিয়েছে, কিন্তু এর সাথে যেটা সমস্যা হয়েছে যে আমরা যে কোনো প্রশিক্ষণ ছাড়াই একটা বিশাল একটা পাওয়ার, এটা আমরা ফিল করতে পারি না যে একটা মোবাইল শেয়ার কি এমন ক্ষতিকর, বা সেটার আর কি আর ইম্প্যাক্ট থাকতে পারে। বিশাল একটা প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, এটার জন্য কিন্তু আমরা প্রশিক্ষিত না, এটার জন্য আমাদের কোনো ট্রেনিং নেই। হ্যাঁ, একটা টাইমে কিন্তু যে ধূমপান করা এটা যে ক্ষতিকর, এটা কিন্তু একদম শুরুর দিকের মানুষরা কিন্তু জানতো না। একটা পর্যায়ে মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে এবং আমরা জানতে পেরেছি ধূমপানটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। সেম আমরা যে ডিজিটাল প্রযুক্তিটা ব্যবহার করছি, এই বিষয়টা আমরা এখন অসচেতন, কিন্তু যারা বোদ্ধামহল, যারা গবেষক, তারা কিন্তু অলরেডি এই বিষয়গুলো জানে। হয়তো আরও ধীরে ধীরে আমরা যারা কাজ করতেছি, আমরা সোসাইটিতে এই বিষয়টা ছড়িয়ে দিতে পারবো যে আপনি কোনো প্রশিক্ষণ, কোনো রকম সেন্সরশিপ ছাড়া, কোনো রকম বাইন্ডিং ছাড়া যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, তা আমাদেরকে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং আমাদের সামাজিক যে বন্ডিং, আমাদের যে পারিবারিক বন্ধন, সেটা ধ্বংস করে দিচ্ছে। এই বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এখানে একটা বড় ডিফিকাল্টি আছে বা একটা বড় চ্যালেঞ্জ আছে, যে যেহেতু এটা অনেক সায়েন্টিফিক একটা ব্যাপার, এবং এখানে যেহেতু অনেক ব্যাখ্যা করতে গেলে অনেক মেডিকেল জার্গন চলে আসে, অর্থাৎ মেডিকেলের টার্ম চলে আসে, ব্রেনের অনেক আমাদের যেই পাথওয়ে, ব্রেনের যে মেকানিজম, সেগুলো বলতে এটা আসলে অনেক ডিফিকাল্ট। এটা সহজ ভাষায় বলার চেষ্টা করেছি এই বইয়ে। আমরা বুঝতে পারলাম যে আসলে এই বইটা লেখার একটা গুরুত্বপূর্ণ কারণ আপনি বলেছেন আমাদেরকে, সেই সাথে ডিজিটালাইজেশনের সাথে আপনি সুস্বাস্থ্যের একটি সমন্বয় আমাদেরকে করানোর চেষ্টা করলেন। আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে আপনি তো আমাদেরকে এই বিষয়গুলো বললেনই, তো একটা মানুষের সুস্থ থাকা এবং কর্মক্ষম থাকার জন্যে এই ডিজিটালাইজেশন তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, এটা যদি আমাদেরকে আরেকটু আপনি পরিষ্কার করে বলেন। আমি খুব সাধারণ উদাহরণ দিই। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই অপরূপভাবে সৃষ্টি করেছে। আমাদের
যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি এবং প্রত্যেকটা নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ কাজ আছে। সো এখন হচ্ছে যে আমাদের যে মস্তিষ্কের যেই চিন্তার ধরন বা গঠন প্রণালী, সেটার উপর আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দীর্ঘকালীন একটা ইম্প্যাক্ট পড়ে। আমি খুব সহজ ভাষায় বলি যে আমাদের বেঁচে থাকার জন্য ডোপামিন নামক একটা নিউরো ট্রান্সমিটার, একদম সাধারণ মানুষের জন্য যদি বলি, এটা এক ধরনের ব্রেনের কেমিক্যাল সিম্পলি, যার মাধ্যমে আমাদের ব্রেন সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। তো এই ডোপামিন নামক একটা কেমিক্যাল আমাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। যেমন আমি হয়তো একটা কাজ করলাম, হয়তো আমি স্যালারি পেলাম এক মাস চাকরি করার পরে, মাসের শেষে ওইটা আমাকে আনন্দ দিবে। ওই আনন্দটা কি, তখন আমাদের কিছু ডোপামিন রিলিজ হয়, আমার ব্রেনে কিছু ডোপামিন রিলিজ হয় এবং সেই ডোপামিনটা আমরা ফিল করতে পারি। নিউক্লিয়াস অ্যাকম্পেন্স নামে একটা আমাদের এরিয়া আছে, সেখান থেকে আমরা সেই ডোপামিনের অনুভূতিটা পাই। আর এই ডোপামিনটা তৈরি হয় আমাদের ব্রেনের ভেন্ট্রাল ট্যাগমেন্টাল এরিয়া থেকে। তো এই যে একটা আনন্দের অনুভূতি তৈরি হলো, যে আমি কাজ করলাম, কাজের পরে টাকা পেলাম, আনন্দ পেলাম, তারপরে কি আমার কাজের প্রতি আরও আগ্রহ বেড়ে গেল। যদি প্রাচীনকালের কথা চিন্তা করি, যারা শিকারী মানুষ ছিল, তারা হয়তো একটা শিকার করলো, শিকার করার পর তার ব্রেনে ডোপামিন রিলিজ হইতো, রিলিজ হওয়ার পর সে একটা আনন্দ পাইতো, সে আরও বেশি শিকার করার জন্য আগ্রহী হইতো। সেম আমরা যখন নতুন কোনো সম্পর্ক তৈরি করি, সেটাও কিন্তু আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ করে। এখন প্রবলেমটা হচ্ছে যে এটা তো প্রাকৃতিক উপায়, যে আপনি একটা কষ্ট করলেন বা একটা পরিশ্রম করলেন, একটা কাজ করলেন, তারপর আপনার হিউম্যান বডিতে ডোপামিনটা রিলিজ হলো। সমস্যাটা হচ্ছে এখন আমরা খুব ক্ষুদ্র এবং খুবই অনর্থক এবং খুবই সাধারণ কিছু আমাদের প্রযুক্তির মাধ্যমেই কিন্তু এই ডোপামিনটা রিলিজ হচ্ছে। যখন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, আপনি ফেসবুকে কোনো আপনার খুবই পছন্দের কোনো গান দেখলেন বা কোনো কোনো কন্টেন্ট দেখলেন, সেটা আপনার ব্রেনে একটা ডোপামিন রিলিজ করলো, সেই আপনার তখন একটা আনন্দের একটা অনুভূতি তৈরি হলো। কিন্তু ডোপামিন কিন্তু আনন্দের হরমোন নয়, যেটা আমরা ব্যাপকভাবে মনে করি যে ডোপামিন হচ্ছে আমাদের আনন্দের নিউরোকেমিক্যাল হরমোন। বিষয়টা ওরকম কিছু না। ডোপামিন একটা নিউরো ট্রান্সমিটার, যেটা আমাদের প্রত্যাশা তৈরি করে, যা আমাকে পরবর্তী কোনো কাজ, যেই কাজটা করলে আমার আরও ডোপামিন রিলিজ হবে, সেটা করতে উদ্দীপ্ত করে। এখন আপনি যখন একটা সোশ্যাল মিডিয়া, যখন কিছুক্ষণ ফেসবুক 5 মিনিট চালানোর পর আপনার আনন্দের অনুভূতি তৈরি হলো, এরপরে কিন্তু আপনার আরও বেশি ফেসবুক চালাতে চাবেন, কারণ আপনি আরও ডোপামিন রিলিজ করতেছেন, যেটা হচ্ছে যে অকৃত্রিমভাবে, যেটা আনন্যাচারালভাবে কিন্তু আপনি করছেন। তো এই যে ব্রেইনের মেকানিজম, এটাকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে, যাতে আমার ব্রেইনের যে রেওয়ার্ড সিস্টেম, একটা কাজ করলে আমি আনন্দ পাচ্ছি, সেই আনন্দ পাওয়ার অনুভূতিটাকে, সে আনন্দ থেমে থাকবে না, কন্টিনিউ চলতে থাকবে, আরও বেশি, আরও বেশি, আরও বেশি। অর্থাৎ আপনি শুরুতে 5 মিনিট ফেসবুক বা ইউটিউব চালিয়ে যে আনন্দটা পেতেন, দেখা গেলো হয়তো আপনি 1 মাস পরে 2 ঘন্টা ইউটিউব ভিডিও দেখে, 2 ঘন্টা আপনি ফেসবুক বা টিকটক চালিয়েও কিন্তু সেটা দেখেও কিন্তু সেম আনন্দটা পাচ্ছেন না, কারণ সেই পরিমাণ ডোপামিন তখন আর রিলিজ হচ্ছে না। আচ্ছা, আমরা এই আলোচনায় আবার ফিরে আসবো। আমাদের একটি ফোন এসেছে, আমরা ফোনটি নিয়ে আবার আলোচনায় ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে ফোন দিয়েছি। জি, আমাদের একটা বিষয় তো জানার ছিল, সেটা হচ্ছে মোবাইল পাশে রেখে ঘুমালে রেডিয়েশন রেডিয়েশনের কারণে স্বাস্থ্যগত সমস্যা হয়। হ্যাঁ, আচ্ছা এটা আসলে কতটুকু কি, বা ডিভাইস একদম পাশাপাশি রেখে ঘুমালে শরীরে আসলে কি ধরনের সমস্যা হয়, এই বিষয়টা যদি একটু বলা যেত। জি, অনেক ধন্যবাদ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আপনি বলছিলেন ডোপামিনের প্রভাবে আমাদের বিভিন্ন ডিভাইসের বিভিন্ন ভিডিও, নাটক বা স্ক্রলিং করে এটা হয়। তো দর্শক যে প্রশ্নটি করেছেন সেটা সম্পর্কে যদি একটু বলতেন, যে এটা অনেকের একটা ধারণা আছে যে ফোন পাশে থাকলো, এই সময় ফোন আসলো, সেই ফোনে তার কোনো ধরনের ক্ষতি হবে কিনা, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। সরাসরি এই টপিকটা আমার বইয়ের সাথে সম্পর্কিত না, তো তারপরও প্রাসঙ্গিক এই কারণে আমাদের একটা ধারণা যে যেহেতু আমরা এখানে এক ধরনের তরঙ্গ ব্যবহার করে যোগাযোগটা করি, এবং রেডিয়েশন এক ধরনের তরঙ্গ, এই রেডিয়েশনটা হয়তো আমরা জানি যে হাই রেডিয়েশনে, বিশেষ করে আমরা যারা নিউরো ক্যাথল্যাবে কাজ করি অথবা বিভিন্ন এক্সরে এক্সপোজার হয় আমাদের, যখন আমরা বিভিন্ন সার্জারি করি, নিউরো সার্জারি কেসে, তখন কিন্তু আমাদের একটা ক্যান্সার বা মেলিগনেন্সি হওয়ার চান্স থাকে।
বাট মোবাইলের যেই রেডিয়েশনটা বা যেই তরঙ্গটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের এতটা ক্ষীণ মাত্রায় এখন কিন্তু প্রমাণিত কোনো একদম কনফার্মভাবে বলার মতো কিন্তু কোনো গবেষণা নাই যে মোবাইল রেডিয়েশনের কারণে আপনার ক্যান্সার বা কোনো ডিজিজ হবে। তবে অন্য কিছু প্রবলেম হয়, যেমন আপনি যখন মোবাইলটা মাথার পাশে নিয়ে ঘুমাবেন তার মানে আপনি স্ক্রল করছেন, স্ক্রল করার কারণে কিন্তু আমার ব্রেনটা উত্তেজিত হয়ে থাকবে। হ্যাঁ, আর যেটা আপনার ডোপামিন সার্জ যেটা বলে, আপনার ডোপামিন কিন্তু আপনার প্রতিটা নার্ভ উত্তেজিত হয়ে থাকবে, এই জন্য আপনার ঘুম হবে না, ইনসোমনিয়া হবে। দেন হচ্ছে যে আরও কিছু প্রবলেম, বা আপনার ডিজিটাল ডিভাইসটা যখন আপনার পাশে থাকবে, হঠাৎ করে ফোন আসলো বা রিং বেজে উঠলো, তো এটা কিন্তু আপনার ব্রেনে বা আপনার মস্তিষ্কে একটা চাপ তৈরি করবে। এই কারণে আসলে আমাদের বেডে যাওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে নির্দিষ্ট একটা জায়গায় মোবাইল ফোনটা রেখে আসা যেতে পারে। বাট যারা খুব জরুরি সার্ভিস আছে, লাইক ডক্টর, পুলিশ বা ফায়ার ব্রিগেড কর্মী, যাদের যে কোনো সময় কল আসতে পারে, তাদের তো মোবাইলটা সবসময় সাথে রাখতে হবে, উপায় নেই। তার মানে আমরা এটুকু বলতে পারি যে আসলে মোবাইল ফোন পাশে থাকলে বা সাথে থাকলে এটার তরঙ্গের কারণে বিশেষ কোনো ধরনের ক্ষতি হতে পারে, স্বাস্থ্যগত জটিলতা হতে পারে, এটার কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা স্টাডি এখন পর্যন্ত প্রমাণিত নয়। মানে কিছু দুর্বল স্টাডি আছে যে এর মাধ্যমে ব্রেন ক্যান্সার বা এটা হইতে পারে, বাট ওইটা আর কি খুব বেশি শক্ত প্রমাণের উপর। জি দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে মোবাইল ফোনের প্রয়োজনীয় যতটুকু, এতটুকুর বাইরে বেশি সময় সাথে না রাখাই ভালো, এটাই আসলে সবাই বলছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা একটু যেহেতু আজকে আমরা ডোপামিন নিয়ন্ত্রণ কৌশল, আপনার বই এবং ডিজিটাল সুস্বাস্থ্য, এটা নিয়ে আমরা কথা বলছি। আমরা একটু জানতে চাই যে মোবাইল ফোনের কথাই কিন্তু বারবার আসছে, এই যে ডিভাইস, আমাদের ডিজিটালাইজেশন তো আমরা আগেও বলেছি যে এটা অতীব গুরুত্বপূর্ণ। এটা ছাড়া তো আসলে আমাদের এই বর্তমান সময়ে কারো আধুনিক জীবন চিন্তাই করা যায় না। অবশ্যই। তো আপনি একটা কথা বলেছেন যে মোবাইল স্ক্রল করার সময় যখন ফেসবুক কিংবা ইউটিউবে কোনো নিউজ দেখি বা কোনো ভিডিও দেখি, তো এই পরিস্থিতিগুলোতে ডোপামিন নিঃসরণ হয়। তো এটা কি ভিডিওর ক্ষেত্রে, যেমন এখন তো যুব সমাজের জন্য বা মানুষের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, যে দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে তারা অনেক সময় সীমা অতিক্রম করে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও সাইটগুলোতে প্রবেশ করে যায়। তো এই পরিস্থিতিগুলোর ক্ষেত্রে এই ডোপামিন কি সকল ক্ষেত্রেই প্রযোজ্য কিনা, মানে ভালো কোনো একটা নিউজ বা ভালো কোনো একটা, যেটা সামাজিক অসামাজিক অনেকগুলো ব্যাপারে, সবগুলোর ক্ষেত্রেই কি ডোপামিনের প্রভাবটা সেম কিনা? এই বিষয়টা আসলে খুব স্পষ্ট করে বলা উচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে এসেছেন। ডোপামিন কিন্তু আমাদের কোনো শত্রু নিউরোট্রান্সমিটার না, বা জাস্ট এটা আমাদের হিউম্যান বডির ন্যাচারাল যে একটা নিউরোট্রান্সমিটার, সেই একটা নিউরোট্রান্সমিটারই। এটার আর প্রয়োজনীয়তাটা হচ্ছে যে এটা আমাদের প্রত্যাশা তৈরি করে যে কোনো একটা কাজ করার পরে যে ইফেক্টটা, সেই ইফেক্টটা বারবার পেতে চাই, আনন্দময় যে মুহূর্তটা। তো এইখানে সমস্যাটা হচ্ছে যে আমাদের এই সোশ্যাল মিডিয়া বলেন, তারপর বিভিন্ন মাদক বলেন, সবগুলো কিন্তু এই যে আমাদের এই রেওয়ার্ড সিস্টেম, এইটাকে টার্গেট করে তৈরি করা। জি, বিষয়টা এরকম না যে ডোপামিন ইটসেলফ আমাদের শত্রু, বাট ডোপামিনকে টার্গেট করে যেহেতু এই জিনিসগুলো তৈরি করা, স্বাভাবিকভাবে আমাদের ডোপামিন এই ক্ষেত্রে রিলিজ হয়, যার ফলে কি আমাদের এই আসক্তিটা হয়। যেমন আপনি কেউ যদি প্রচুর অশ্লীল কন্টেন্ট দেখে, যে হয়তো সে প্রচুর গান দেখতে ভালোবাসে, তো গান স্বাভাবিক বা যে কোনো অশ্লীল কন্টেন্ট যদি সে বারবার দেখে, তার কিন্তু শুরুতে একটা কন্টেন্ট দেখে তার যতটুকু ডোপামিন রিলিজ হইতো, তার চেয়ে আরও তীব্র কন্টেন্ট না দেখলে কিন্তু তার ওইটা রিলিজ হবে না। হ্যাঁ, তো সে যখন কোনো দুর্বল মুহূর্তে থাকবে, লাইক দুর্বল মুহূর্ত, যেহেতু আমরা বিশেষ করে যারা টিনেজার, তারা যেহেতু ঘুমায়, অধিকাংশ ক্ষেত্রে যারা একা থাকে, হ্যাঁ, যাদের একা মোবাইল ইউজ করার সুযোগ থাকে, তারা কিন্তু তার একটা সিচুয়েশন তৈরি হয়, এবং সে আরও বেশি ডোপামিন ক্ষরণের উদ্দেশ্যে, আরও তীব্র অনুভূতির উদ্দেশ্যে কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে কিন্তু আমাদের অশ্লীল কন্টেন্ট, সে যে আমাদের পর্নোগ্রাফি বা যাই বলি, সেই দিকে কিন্তু এটা আপনাকে ডেফিনেটলি নিয়ে যাবে। কারণ এই মেকানিজমটা হচ্ছে আপনার কখনো থামার মতো না, আমাদের ব্রেন কিন্তু কোনো স্ট্যাটিক অবস্থায় থাকবে না। আপনি যতক্ষণ না আপনি চূড়ান্ত লেভেল পর্যন্ত যাবে, ততক্ষণ আপনার এই উত্তেজনা পাওয়ার অনুভূতি তৈরি হতে থাকবে, আপনার ভিতরে একটা তৃষ্ণা থাকবে যে আমি আরও চাই, আরও চাই, আরও চাই। ঠিক আছে, তো এটা ভালো কাজে তো আরও চাই না, সব আর কি অদরকারি বা এক ধরনের মায়া, একটা বিভ্রমের পিছনে আমাদের একটা আসক্তি তৈরি হয়ে যায়। আসক্তি, এটা এক ধরনের আসক্তি, সকল আসক্তি ডোপামিন বেসড। জি, আমরা বুঝতে পারলাম। তাহলে এখন এখান থেকে তো আসলে রক্ষা করতে হবে, কারণ এই মোবাইল ফোনের আসক্তি, সেটা ফেসবুক, ইউটিউব, নাটক, সিনেমা, ভিডিও, যেটাই বলেন না কেন, সেদিকে যাওয়ার আসক্তি হবে। আপনি শুরুতেই যেমনটি বলছিলেন যে এক্ষেত্রে তার সামাজিক সম্পর্কগুলোর দিকে তার মনোযোগ কমে যাবে, এবং সে যে নিয়মিত যে তার যে প্রয়োজনীয় কর্ম, সেই কর্মের দিকেও সে মনোযোগ দিতে পারবে না।
তো সেখান থেকে আসলে নিয়ন্ত্রণটা করা কত জরুরি এবং সেটার উপায়টা কি, বাঁচার উপায় কি? নিয়ন্ত্রণ করা তো অবশ্যই জরুরি, কারণ একটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত ক্ষতি, ব্যক্তিগত জীবনে আপনি মনোযোগ টোটালি ধ্বংস হয়ে যাবে। আমাদের বর্তমান প্রজন্মে কিন্তু তথ্যের কোনো অভাব নাই, লাখ লাখ তথ্য। আপনি সেম একটা ঘটনায় হয়তো আজকে কোনো মন্ত্রী বা আজকে দেশে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা বক্তব্য দিল, আপনার সকল টিভি চ্যানেল, সকল অনলাইন পোর্টাল এটা নিউজ করবে। তবে তথ্যের কিন্তু কোনো অভাব নেই, আপনি যে কোনো তথ্য যে কোনো সময় পাবেন। কিন্তু এই তথ্যটাই আপনার জন্য একটা বিপদের কারণ হয়ে যায়, কারণ চারোদিক থেকে এত বেশি আপনার প্রতি ইনপুট, আপনি কিন্তু ফোকাসটা টোটালি নষ্ট হয়ে যায়। জি। এই যে আমরা আমাদের মনোযোগহীনতা, এই মনোযোগহীনতার কারণে কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি কর্মজীবনে পিছিয়ে যাচ্ছি, আমার ফ্রাস্ট্রেশন আসতেছে, আমি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগতেছি। এবং স্বাস্থ্যগত দিক থেকেও তো হ্যাঁ, অনেকেই অনেক অবশ্যই। ভেঙে পড়ে, কারণ এটা এক্ষেত্রে তো ঘুমের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যায়। ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, দেন হচ্ছে আমাদের ডিপ্রেশন তৈরি হয়। সো এটা থেকে বাঁচার বা এটা থেকে এটার একটা সমাধান হওয়া জরুরি। সমাধান হওয়ার জন্য একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, যে আমি ব্যক্তি তুরাব বা আপনি ব্যক্তি মুখলেসুর রহমান, আপনি চাইলেই কিন্তু এটা ব্যাপকভাবে চেঞ্জ করতে পারবেন। যতটুকু পারবেন ব্যক্তিগত জীবনে আপনি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারবেন। এবং আমাদের বর্তমান ওয়ার্ল্ড এমনভাবে তৈরি, আমি প্রযুক্তি ছাড়া থাকতে পারবো না। যেমন এই যে একদম এক্সট্রিম লেভেল, যেটা যে আমি ডিভাইস থেকে দূরে থাকবো, ডিভাইস যেহেতু সমস্যা, ডিভাইস থেকে দূরে থাকবো, এটাকে আমরা বলি ডিজিটাল ডিটক্স বা ডোপামিন ডিটক্স। বাট অলরেডি যে আপনার ব্রেনের ভিতর চেঞ্জ হয়ে গেছে, অলরেডি যে আপনি মনোযোগহীনতার জগতে চলে গেছেন, আপনার যে ফোকাস নাই, এবং আপনি যে 5 মিনিট চুপচাপ এক জায়গায় বসে থাকতে পারেন না, সেটা তো আপনার ভিতরকার বিষয়, সেটাকে নিয়ন্ত্রণ করাটা জরুরি। আমি বইটা এই কারণেই লিখছি যে আমি ওর যে ব্রেনের এই মেকানিজম সেটা নিয়ে আলোচনা করে লেখা হয়েছে। তো এক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়েও আমাদের কিছু অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে, যে আমাদের ব্যাপক হারে সমাজ সচেতনতা এবং আমাদের মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিছু নীতিমালা তৈরি করা। যেমন আমি রিসেন্টলি আমার মোবাইল ফোন কেনার জন্য আমি কিন্তু বাংলাদেশের প্রায় সকল ব্র্যান্ডের মোবাইল শপে গিয়েছিলাম, কিন্তু কোথায় কিন্তু 6 ইঞ্চি সাইজের নিচে কিন্তু কোনো ডিসপ্লেওয়ালা মোবাইল নেই। তাই আমি একটা বাটন ফোন চালাবো, বাট এখানে হোয়াটসঅ্যাপ থাকবে, এখানে আমার টেলিগ্রাম থাকবে, বাট মানে ওইটা যাতে এডিকশন না নিয়ে আসে। বাটন ফোন মানে কি, আপনি ছোটো ডিসপ্লে তো আপনি চাইলেও খুব যত ভালো রেজুলেশনের ভিডিও হোক আপনার তো ভালো লাগবে না। এরকম কিন্তু ডিভাইসগুলো কিন্তু এখন খুব বেশি অ্যাভেলেবল না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে নিয়ন্ত্রণ করাটা অতীব জরুরি। এখানে আপনি একটু আমাদের দর্শকদের জন্য, বিশেষ করে আমাদের যুব সমাজ, এবং সবচেয়ে বেশি ভয়ের কারণ হচ্ছে কি, আমাদের শিশুরাও কিন্তু এখন মোবাইল ফোনের প্রতি আসক্ত। হ্যাঁ, 2 বছর বয়স থেকে জি, তারা এবং হচ্ছে যে কার্টুন দেখে। অভিভাবকদের হয়তো বা বিভিন্ন ব্যস্ততার কারণে সন্তানকে একটু সময় কম দিতে পারেন, অথবা তাদেরও মধ্যে অনেকেই আসক্ত, যার ফলে সন্তানের দিকে মনোযোগ কম হচ্ছে। সন্তানকে চুপ রাখার জন্য আবার মোবাইল ফোন হাতে তুলে দেওয়া হচ্ছে, যেটা তার জন্য এই আসক্তি করছে। এটা কীরকম ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে? আমাদের শিশুদের তো শৈশব বা শিশুকালটা তো আসলে আমাদের ব্রেন ডেভেলপমেন্টের বয়স, যে বয়সে আপনার সবুজ গাছ দেখার কথা, যেই বয়সে আপনার প্রকৃতির সাথে মিশার কথা। আমাদের হিউম্যান বডিটা তো তৈরি হয়েছে এই প্রকৃতির সাথে ফাইট করে টিকে থাকার জন্য। সেই বয়সটায় আপনি খেলাধুলা বাদ দিয়ে, আপনি আপনার যে ব্রেন ডেভেলপমেন্ট, যে স্বাভাবিক ক্রিয়াকলাপ আছে সেটা বাদ দিয়ে আপনি বিভিন্ন ধরনের কিডস কার্টুন দেখলেন, সেটা হচ্ছে যে একটা রঙিন দুনিয়া। আপনি আপনার ব্রেন ডেভেলপমেন্টের শুরু থেকেই আপনি এত দ্রুত, এত বেশি আপনি কালারফুল একটা ওয়ার্ল্ডের সাথে পরিচিত হয়ে যাচ্ছেন। বাস্তব দুনিয়াটা আপনার কাছে খুবই আপনার কাছে একটা ধীর গতির, নিরানন্দ এবং খুবই ইনঅ্যাডজাস্টেবল একটা ওয়ার্ল্ড এই সমস্ত বাচ্চাদের মানে সামাজিক বিকাশ যেটা, সেটা তো অনেক কমে যায়। অবশ্যই আমাদের যে কমিউনিকেশন স্কিল কমে যাবে, আমাদের ধৈর্য নিয়ে আমরা কিন্তু, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি 100 জন মানুষ নিয়ে বসে থাকবো, জাস্ট কোনো কিছু না করে কেউ 5 মিনিট বসে থাকতে পারবে না। হয় মোবাইলে হাত দিবে, মোবাইল যদি না থাকে তাহলে এটা ধরবে সেটা ধরবে। আমরা কিন্তু চুপ করে বসে থাকা, একদম কিছু না করে থাকাটাই বর্তমান সময় একটু কঠিন কাজ। আর আমাদের নেক্সট জেনারেশন তো জন্ম থেকে এগুলো দেখে বড় হবে। জি, তাহলে আপনি আমাদেরকে এখন একটু পরামর্শ দেবেন যে এই যুব সমাজ যারা ইতোমধ্যেই এই ধরনের ডোপামিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, হ্যাঁ, মানে আসক্তি, মোবাইল ফোনের আসক্তি, মাদকের আসক্তি আপনি যেটা বললেন,
তাহলে এই সুস্বাস্থ্যের জন্য আমরা বিশেষ করে আজকে যে ডিজিটালাইজেশনের বিষয়টাকে নিয়ে এসেছি, এখান থেকে আত্মরক্ষার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য আপনার পরামর্শ কি? আমি একটা ছোট্ট বিষয় অ্যাড করি যে এই বিষয়গুলো আসলে কেউ আলোচনা করে না, এবং আমাদের যেহেতু সামাজিক এক ধরনের টেবু আছে বা ব্যারিয়ার আছে, বাট আমি যদি খোলা অ্যাজ এ চিকিৎসক আমি তো সচেতনতার জন্য কথাগুলো বলতেই পারি। এখন পুরো মানব জাতির ইতিহাসে কোনো মানুষের পক্ষে, হ্যাঁ, আহ, হয়তো খুব বেশি আমাদের নারী চরিত্র বা পুরুষ চরিত্র দেখার সুযোগ ছিল না। আমরা সর্বোচ্চ কি আমাদের যারা মুসলিম এবং যারা আমরা প্র্যাকটিসিং মুসলিম, সর্বোচ্চ বিবাহিত জীবনে আমি আমার ওয়াইফকে নিয়ে বা আমি আমার স্বামীকে নিয়ে সারা জীবনটা পার করে দিই। বাট বর্তমান প্রযুক্তি আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে আমি চাইলে হাজার হাজার মানুষকে দেখতে পাচ্ছি। জি, এটা কিন্তু ট্রিমেন্ডাস একটা বিষয়। আগের দিনের কোনো রাজা বাদশারও এই সুযোগটা ছিল না যে আমি হাজার হাজার চাইলে আমি নারী চরিত্রকে দেখব, হাজার হাজার চাইলে আমি পুরুষ চরিত্রকে দেখব, ওই সুযোগটা ছিলই না। জি, কিন্তু এখন কিন্তু ওই সুযোগটা তৈরি হয়েছে হাতের মুঠোয়। হ্যাঁ, হাতের মুঠোয়, এবং আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় তৈরি হচ্ছে। যার ফলে এটা কিন্তু আমরা খুব এত আমাদের ব্রেন কিন্তু এত তীব্র উত্তেজনা, হ্যাঁ, নেওয়ার জন্য তৈরি না। যার ফলে আমরা কিন্তু আমাদের ব্রেনের যে আমাদের রেওয়ার্ড পাথ হয়ে যে প্রিফ্রন্টাল কর্টেক্স, মেন্টাল ট্যাগমেন্টাল এরিয়া, সবগুলো কিন্তু আমাদের এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এবং আমি ডোপামিন কিন্তু বারবার বলছি, আমরা কিন্তু ডোপামিন আসক্ত বিষয়টা এরকম না যে আমাদের হিউম্যান যে বাইরের যে আসক্তিগুলা আমাদের ডোপামিন সিস্টেমটাকে এলোমেলো করে দিচ্ছে। অর্থাৎ যেই ডোপামিনটা আমার একটা রেওয়ার্ড সিস্টেম, একটা বিশাল একটা কাজ করার পরে, একটা ভালো কাজ করার পরে, অথবা আমি খুব ভালো একটা ধরো জায়গায় আমি একটা দাওয়াত পেলাম, খুব ভালো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, তারপর আমার ডোপামিন রিলিজ হলো, এটা একটা কি প্রাকৃতিক ব্যাপার। কিন্তু এখন যত্রতত্র খুব সামান্য যেই স্টিমুলাস এখন ডোপামিন রিলিজ হচ্ছে, আপনার কিন্তু সামান্য আপনি কিন্তু স্বাভাবিক যে ওয়ার্ল্ডে যে ডোপামিন, ছোটো ছোটো ডোপামিন, সেটা আপনার কিন্তু কোনো আনন্দ দিচ্ছে না। যে স্বাভাবিক ভালো কাজে আমি আমার বন্ধুর চোখের দিকে তাকিয়ে থাকলাম, বন্ধু কষ্ট পেল, কোনো একটা দুঃখের ঘটনা ঘটলো, সেটার সময় যে অনুভূতিটা থাকার কথা, অথবা আমি আমার সেটা কাজ স্ত্রীর করে না। চোখের দিকে তাকিয়ে যে একটা আমার কুলনেস আসার কথা, প্রশান্তি আসার কথা, সেটা আসবে না, সম্ভব না। কারণ আমার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে হয়তো 5 মাত্রার ডোপামিন রিলিজ হইলো, কিন্তু আমি একটা এমন এক ভিডিও কন্টেন্ট দেখি যা 50 মাত্রার ডোপামিন দেখে অভ্যস্ত। তো ওই জন্য ওই স্বাভাবিক যে মনুষ্যত্বের যে মানবিক অনুভূতিগুলো, সেটা আমাদের কিন্তু আনন্দ দিবে না। তো এখান থেকে আসলে বাঁচার জন্য পরামর্শ কি আপনার? বাঁচার জন্য আসলে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে সচেতনতার তো কোনো বিকল্প নাই। এবং আমরা যদি একবার আমাদের এই ব্রেনের মেকানিজমটা বুঝতে পারি, সমস্যাটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন কেউ যদি বুঝতে পারে যে আমার যে কোনো অস্বস্তিকর মুহূর্তে, যে কোনো খারাপ লাগা, বাসে যে আমি বসে আছি, অথবা আমি ডিপার্টমেন্টে বা কোনো একটা কাজের মাঝখানে কেনটা মোবাইলটা নিচ্ছি, আমার একটু খারাপ লাগতেছে, একটু টেনশন ফ্রি হওয়ার জন্য বা একটু রিল্যাক্স হওয়ার জন্য মোবাইলটা নিচ্ছি, এই এই কেন নিচ্ছি, এই মেকানিজমটা যখন সে বুঝবে, তখন কিন্তু এটা নিবে না। আরেকটা বিষয় হলো আমাদের মনের প্রত্যেকটা অনুভূতিকে আলাদা আলাদা লেবেলিং করে ফেলা। যে আপনি আগে আইডেন্টিফাই করতে পারেন আপনি আসলে কষ্টে আছেন, আপনি কি আসলে চিন্তিত। আপনি যখন আপনার মনের অনুভূতিটাকে একটা ট্যাগ দিয়ে দিতে পারবেন যে আমি, হ্যাঁ, এটা একটা কষ্টের অনুভূতি, আমার হ্যাঁ এই অনুভূতিটা একটা আমার চিন্তার আমার কী বলে আমার একটা অ্যাংজাইটির একটা অনুভূতি। আপনি যখন এই অনুভূতিটাকে চিনে যাবেন, তখন কিন্তু আপনি ওইটাকে সামাল দেওয়ার জন্য আর মোবাইল ধরবেন না। এছাড়াও বিভিন্ন ধরনের আমার এটাও তো দীর্ঘ আলোচনা যে আমি ডিভাইসটা কীভাবে ব্যবহার করব, নোটিফিকেশনগুলো কেন অফ রাখতে হবে, আমি সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যবহার করব, কোন অ্যাপগুলো ইউজ করব, কোনগুলো করব না, এগুলো তো ডিটেলস একটা আলোচনা। সেটার জন্য তো এবং আমরা কি এই পরামর্শ তো অবশ্যই আমাদের যুব সমাজকে দিতে পারি যে শুধু মোবাইল ফোনের মধ্যে বিনোদন না খুঁজে এর বাইরে আমাদের সেই আগের দিনের পদ্ধতিতে খেলাধুলা করা, ঘুরতে যাওয়া, এগুলোর মধ্যেও তো বিনোদনের অনেকগুলো সুযোগ আছে। এটা সেই তো আসলে পরামর্শগুলো অনেকগুলো বললাম তো, মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ প্রয়োজন। যে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের স্কুল এডুকেশন, কলেজ এডুকেশন, কোথাও কিন্তু এরকম শরীর বৃত্তীয় যে কাজগুলো, সেটা কিন্তু কোনো মূল্যায়ন নেই। তার উপর আমাদের খেলার মাঠ কিন্তু ব্যাপক হারে নেই। এখন কিন্তু খেলার মাঠ না থাকলেও এটা কিন্তু অনেকভাবে ম্যানেজ করা যায়। আমাদের বহুতল ভবন বানিয়ে সেটারও খেলার মাঠ বা খেলার উপযোগী তৈরি করা যায়। তো এই রাষ্ট্রীয় নীতিমালা কিছু প্রয়োজন। আর আমাদের যুব সমাজের সমস্যা তো শুধুমাত্র মোবাইল না, যুব সমাজের সমস্যা শুধুমাত্র কিন্তু সোশ্যাল মিডিয়া না। আর যুব সমাজের কিন্তু একটা সামগ্রিক একটা সমস্যার ভিতরে আছে।
যে তার কাছে আমাদের মাদক অ্যাভেলেবল, তার কাছে ইন্টারনেট অনেক সহজলভ্য এবং সে চাইলে যে কোনো অশ্লীল ও চরম কন্টেন্ট যে কোনো মুহূর্তে দেখতে পাচ্ছে, তার কাছে ধূমপান এবং অ্যাভেলেবল। ইললিগাল রিলেশনশিপ সেগুলোও তো এখন হ্যাঁ, এখন এগুলো খুব ছড়িয়ে সহজ হয়ে পড়েছে। গেছে এবং আমাদের অনুভূতিটা নষ্ট হয়ে গেছে যে আমি আমার ওয়াইফের সাথে প্রতারণা করে আরেকটা সম্পর্কে জড়িয়ে গেলাম, অনুভূতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেগুলোর জন্য তো এই ডিভাইসগুলো একটা বড় factor। অবশ্যই অবশ্যই, শুধু ডিভাইস একটা তো সোশ্যাল মিডিয়া, এটা একটা অ্যাসপেক্ট যে ডোপামিন কেন্দ্রিক, আবার একটা হচ্ছে আপনার চিন্তাগত পরিবর্তনও তো করতেছে, বিশেষ করে বিভিন্ন নাটক সিনেমা, এটা তো আপনার কিন্তু মতবাদ তৈরি করতেছে। মতবাদ তৈরি করে। হ্যাঁ, যে আপনি পরকে এটাকে নর্মাল করছে, এবারে নিউ নর্মাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে পরকে খুব স্বাভাবিক। তাহলে এখান থেকে তো মানে একটা ব্যক্তিগত সামাজিক উদ্যোগের পাশাপাশি কিন্তু রাষ্ট্রীয় একটা বড় উদ্যোগের দরকার আছে। অবশ্যই, সরকারের পক্ষ রাষ্ট্রীয় উদ্যোগ থেকে ছাড়া আইন প্রণয়ন, আইন প্রয়োগ এবং যেই যে খারাপ সাইটগুলো আছে এগুলোকে বন্ধ করা, এটা তো সরকারের একটা দায়িত্ব। রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। জি, আমরা বুঝতে পেরেছি। দেখতে দেখতে আসলে আমাদের আমরা আপনার আলোচনার এত গভীরে ঢুকে গিয়েছিলাম, অতীব জরুরি, প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত আলোচনায়, যে দেখতে দেখতে আমাদের নির্ধারিত সময় ফুরিয়ে গেছে। আমরা জাস্ট শেষ সময়ে আমরা শেষ করব আপনার বইটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু পরিচয় করিয়ে দিতেন, যারা এই বিষয়ে আরও ডিটেল জানতে চান তারা যেন এই বইটাকে আমরা তো জানতে পেরেছি, আমরা অবগত যে এই বই 21-এর বইমেলায় বের হয়েছে এবারে। এটা কোথায় পাবে দর্শকেরা যদি তারা সংগ্রহ করতে চায়, এবং আপনার বইটা যদি আমাদের দর্শকদের একটু পরিচয় করে দিতেন, এবং এর মধ্যে দিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমার বই তো দেখতেই পাচ্ছেন, ডিজিটাল সুস্বাস্থ্য এবং ডোপামিন নিয়ন্ত্রণ কৌশল। এই বইটা প্রথমেই বলে রাখি, ক্লারিফিকেশনটা খুব জরুরি, এটা কিন্তু প্রযুক্তি বিরোধী কোনো বই না। এই বই কিন্তু আমি বলতেছি না যে আপনি ফেসবুক ইউটিউব চালাবেন না, আমি বলতেছি না যে আপনি স্মার্টফোন ইউজ করবেন না। এটা এই বইটা যে জিনিসটা আলোচনা হয়েছে, যে সমস্যাটা আইডেন্টিফাই করা হয়েছে, যে আমি দীর্ঘ সময় যদি সোশ্যাল মিডিয়া চালাই কী কী সমস্যা হয়, দীর্ঘ সময় যদি মোবাইল চালাই কী কী সমস্যা হয়। এবং সবাই কিন্তু এই যে ডিজিটাল ওয়ার্ল্ড দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত না, বিশেষ করে যাদের ব্যক্তিত্ব অনেক উচ্চ পর্যায়ের, যারা খুব হাই ভলিউমের কাজ করে, যারা খুবই উচ্চমাত্রার পেশাদার ব্যক্তিত্ব, তাদের কিন্তু এটা দ্বারা তারা বরঞ্চ প্রযুক্তিকে নিজেদের প্রয়োজনে, নিজেদের কর্মক্ষেত্রে খুব ভালোভাবে ব্যবহার করতে পারতেছে। আসলে ডিজিটাল ওয়ার্ল্ড দ্বারা কারা বেশি ক্ষতিগ্রস্ত? যারা অলমোস্ট পুরাটাই বেকার, হয়তো মাস শেষে অনেক বেতন পাচ্ছে তারপরও বেকার, কারণ তার আসলে ওরকম খুব অ্যাক্টিভিটি নেই, হয়তো অফিস জব করে কিছুক্ষণ, বাট তার তো আর অন্য কোনো অ্যাক্টিভিটি নাই, তার অন্য কোনো সামাজিক সম্পর্ক নেই, এরা খুব বেশি এটা আক্রান্ত হবে। তো এই বইটা হচ্ছে যে আমার টোটাল 10টা পর্বে আলোচনা করা হয়েছে এবং এখানে 35টি অধ্যায় আছে। তো এখানে বেসিক্যালি শুরুর দিকে আমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে আসলে এই বইটার লেখার প্রেক্ষাপট, আমি বর্তমান সময়ে কী কী প্রবলেম হচ্ছে। দ্বিতীয় যেই অংশটা বা মধ্যভাগে যে অংশগুলো আলোচনা হয়েছে, যে সেখানে হচ্ছে যে এই আমাদের এই মেকানিজমটা, ব্রেনের মেকানিজমটা যতটুকু যেটা আপনি আমাদেরকে একটু ধারণা দিলেন, ডোপামিন হ্যাঁ, নিয়ন্ত্রণ আরো ডিটেলস আলোচনা আছে। একটু হয়তো মেডিকেল জার্গন পুরোপুরি মুক্ত ছিল না, জি। তারপর আমার মনে হয় যে সবাই পরে বুঝতে পারবে। দর্শকরা যদি এই বইটা সংগ্রহ করতে চান তাহলে তারা কোথায় পাবেন? দর্শকটা হচ্ছে যে এটা ছায়াবিথি প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে এবং এটা হচ্ছে বইমেলায় 499 থেকে 502 নম্বরের স্টলে পাওয়া যাবে। রকমারি.com-ও সার্চ দিলে এটা পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। আশা করি আপনি এই যে এমন চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন, এটা এই সময়ের জন্য অতীব সময়োপযোগী এবং যুগান্তকারী একটি সিদ্ধান্ত। নিশ্চয়ই এটা করতে আপনার অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হয়েছে, এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে অবশ্যই পাবেন। ইনশাআল্লাহ। এবং আপনার এই বইয়ের লেখা আমরা পড়ে যতটুকু বুঝেছি এবং আমাদের দর্শকদের কাছ থেকে বা বইয়ের পাঠকদের কাছ থেকে যতটুকু রিভিউ আমরা জানতে পেরেছি, যে মাশাআল্লাহ এই বইটি এবং এই টপিকটি আসলে এবং এই বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা আপনার উত্তর উন্নতি কামনা করি, জাতির জন্য আপনি ভবিষ্যতে আরও ভালো কিছু অবদান রাখুন, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আপনাকে ধন্যবাদ, প্যান ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ, সর্বোপরি ধন্যবাদ দর্শকদের যারা দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন। সবাই ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ সময় উপযোগী যে টপিকটি নিয়ে আলোচনা করলাম, ডিজিটাল সুস্বাস্থ্য, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই টপিকের উপরে প্রথম বাংলাদেশে কাজ হওয়া, আমরা বলতে পারি যে বই লেখা হয়েছে, যে ডোপামিন নিয়ন্ত্রণের কৌশল, বা যে বিষয়গুলো আমাদেরকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে ভিতর থেকে, যে জিনিসগুলো আমাদের হওয়া উচিত নয় এমন কিছু হচ্ছে, ডিজিটালাইজেশনের ক্ষতিকর দিকগুলো থেকে বাঁচার জন্যে আমাদের প্রত্যয়ী তরুণ লেখক ডাক্তার সাদি মাসুদ আল তুরাব, তিনি নিজে আজকে স্টুডিওতে আমাদেরকে সময় দিয়ে বিষয়টি ক্লিয়ার করেছেন। আশা করি আমাদের এই আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। এই উপকার আপনাদের নিজেদের পরিবার, সমাজ, আমাদের সকলের পরিবার,
সমাজ এবং সুন্দর একটি জাতি গঠনের জন্য পাথেয় হয়ে থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আবারও আমরা হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।